দেখুন, উস্কানি ভাষণ মামলায় শক্তিপুর থানায় গতকাল তলব করা হয়েছিল হুমায়ুন কবিরকে। সেখানে তিনি যাননি। আজকে রেজিনগর থানায় তলব করা হয়েছিল, নির্ধারিত সময়ের আগেই তিনি পৌঁছে যান। উস্কানি ভাষণ মামলায় প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলো হুমায়ুন কবিরকে। আবার 14 তারিখে তাকে তলব করা হয়েছে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানতে সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। দীর্ঘ জিজ্ঞাসাবাদ। পার্থ, ঠিক কোন কোন প্রশ্নের উত্তর হুমায়ুন কবিরের থেকে জানতে চাইলেন পুলিশ কর্তারা? দেখো, 10 থেকে 12 পাতার ওপরে প্রশ্ন কিন্তু করা হয় হুমায়ুন কবিরকে, এবং সেক্ষেত্রে 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তোমার নিশ্চয়ই মনে আছে যে দুটি মামলা হয়েছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে শক্তিপুর থানা, যেটা পুলিশকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন তিনি। অন্যদিকে রেজিনগরে, আজকে রেজিনগরের মামলায় তিনি হচ্ছেন হাজিরা দেন। রেজিনগর থানার মামলাটি হচ্ছে কি, রেজিনগর থানার মামলাটি হচ্ছে বিজেপি কর্মীদেরকে মাঠ থেকে শুরু করে একেবারে নানা রকমের উস্কানিমূলক বক্তব্য, সেই বক্তব্য তিনি কিন্তু রেখেছিলেন। এবং এই যে মন্তব্য, এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবিরকে আজকে দীর্ঘ 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়, এবং আগামী আবার 14ই জুলাই তাকে কিন্তু আবার তলব করা হয় সকাল 11টার সময় এই রেজিনগরের যে মামলা, সেই মামলাতেই। দুটি বিষয়, এক হচ্ছে পুলিশ সূত্রে যেমনটা জানতে পারছি আমরা, হুমায়ুন কবিরের এই যে মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার কাছ থেকে জানতে চাওয়া হয়, তিনি কিন্তু একবারে পুলিশের কাছে, পুলিশ সূত্রে খবর, তিনি অনুতপ্ত, এমনকি ভুল হয়েছে এই কথা বলেন। যদি এই প্রশ্ন যখন হুমায়ুন কবিরকে করা হয়, তিনি জানান যে এই প্রশ্নের তিনি কোনো উত্তর দেবেন না। অন্যদিকে শক্তিপুর থানার যে মামলা, সেই থানার মামলা, শক্তিপুর থানার নাম না করে তিনি বলেছেন শক্তিপুর থানায় তিনি হাজিরা দেবেন না। এখন দেখার বিষয় শক্তিপুর থানা পরবর্তী কী পদক্ষেপ নেয়, এবং এই রেজিনগরের মামলা ওনাকে আবার হুমায়ুন কবিরকে কিন্তু 14ই জুলাই ওনাকে সকাল 11টার সময় তলব করা হয়েছে। শুভজিৎ। বেশ পার্থ, আপাতত তোমাকে ধন্যবাদ। এবার এই জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর যখন বেরোচ্ছেন থানা থেকে হুমায়ুন কবির, কি বললেন একবার দেখুন। 10 পাতার প্রশ্নমালা রেডি রেখেছিল। তারা আমাকে যেটা জিজ্ঞাসাবাদ করেছে বা কথা বলেছে, প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি, সবটাই ভিডিও করা হয়েছে। আমাকে যেসব সাবজেক্ট নিয়ে কথা বলেছে, যেসব বিষয় নিয়ে আলোচনা করেছে, কেস কানেকশন তার মধ্যে অন্যতম 219/26 রেজিনগর পিএসের যে কেস আমার বিরুদ্ধে হয়েছে, সেই কেসের সঙ্গে বেশি সংযোগ আছে। আদার্স রাজ্যের বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, সে ব্যাপারে আমার নলেজে আছে কিনা সেটা বলেছে। আমি বলেছি পুলিশের সর্বোচ্চ পদে যিনি আসীন আছেন, সিদ্ধিনাথ গুপ্ত, তার কাছে আমি অফিসিয়ালি 3 দিন আগে চিঠি করেছি, মেল করেছি, যে রাজ্যের বিভিন্ন থানায় আমার বিরুদ্ধে কোথায় কটা এফআইআর হয়েছে বা চালু আছে সেটা আমাকে জানাতে। এখনো পর্যন্ত আমি সেটার উত্তর পাইনি। বললাম তো, আমি অত কিছু বলতে পারবো না, আমি পরিষ্কার বললাম, পরিষ্কার বলি। আমি শতরূপাদির কাছে আসবো। আজকে তিনি গেছেন, কিন্তু গতকাল এই হুমায়ুন কবির শক্তিপুর থানার তলব সত্ত্বেও যাননি। উল্টে যেভাবে ওসিকে হুমকি দিয়েছিলেন, তাতে তিনি অনুতপ্ত নন, এটা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন। আমি বলছি স্পষ্ট তো ঔদ্ধত্য কোন জায়গায় গেলে শতরূপাদি তিনি শুধু মানে ওসিকে হুমকি দিয়েছেন এমনটা নয়, তারপরে কার্যত বুঝিয়ে দিয়েছেন তিনি তো যাবেনই না, উল্টে যে কাজ করেছে বেশ করেছি কার্যত তার বক্তব্যের মধ্যে দিয়ে সেটা বুঝিয়ে দিচ্ছেন। একদম শুভ্র, এরকম একজন উদ্ধত, অসভ্য এবং বর্বর জাতীয় স্বার্থপর লোক আমি খুব কম দেখেছি। উনি যা ইচ্ছে তাই উনি বলে যাবেন, এবং তোমরা মিডিয়ার, আমি এখানে তোমাদের খানিকটা দোষই দেবো, কারণ মিডিয়া সঙ্গে সঙ্গে পৌঁছে যায়, যা কী বললো হুমায়ুন কবির, কী বললো হুমায়ুন কবির, কী ভালো বক্তব্য দিল। কোনো ভালো বক্তব্য নয়, উনি না তোমাদের যত দেখে, যত ক্যামেরা দেখে, তত উনি এই ধরনের মন্তব্য করেন বলে আমি মনে করি। এবং সবচেয়ে বড় কথা, এই যে লাগাতার উনি মুসলমানদের খেপিয়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন, এটা কিন্তু কোনো রাজ্যের ভালো হবে না, কোনো মানে কোনো না মুসলমানদের ভালো হবে না, না পুরো সমগ্র রাজ্যের ভালো হবে। এই যে ওনাকে যখনই কোনো একটা অন্য ধরনের প্রশ্ন করা হয়, তখন উনি চলে যান তারিখ মেনশন করতে, অমুক তারিখে এই হয়েছিল, অমুক তারিখে এই হয়েছিল, অমুক তারিখে হয়েছিল। এটা ওনার একটা স্ট্যান্ডার্ড ওয়ে অফ ডেলিবারেশন আমি বলবো, যে এক তো ক্যামেরা দেখে উনি বলতে শুরু করেন, তারপরে ওনার ঔদ্ধত্য, উনি কোনো রকমে কোথাও উনি রিগ্রেট তো উনি করেনই না, উনি বিন্দুমাত্র অনুতপ্ত নন। এবং এই ধরনের লোকজনকে আমি তোমাদের রিকোয়েস্ট করি, তোমার চ্যানেল বলে নয়, তোমার মাধ্যমে যে কজন মিডিয়া পার্সন আমাদেরকে দয়া করে ওকে ইগনোর করুন, ইগনোর করলে নিজেই ঠিকঠাক হয়ে যাবে। এবং তারপরে তো তার প্রশাসনিক যা ব্যবস্থা হবার মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে, কাউকে ছাড়া হবে না, একে তো ছাড়াই হবে না। যে সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট করে, তার থেকে বড় দোষী কেউ হতে পারে। বেশ, সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট করার কথা বলছেন, আমি এইখানে দর্শকদের সামনে রাখবো যে একেবারে যেভাবে হুমকি দেওয়া হয়েছিল, এই কথা পর্যন্ত, সাটা ভাঙার কথা পর্যন্ত বলা হয়েছিল, এবং
বিজেপির পতাকা বহন করার লোক পাওয়া যাবে না, একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম করে এই কথা বলেছিলেন হুমায়ুন কবির। এবং তারপর বিধানসভায় দাঁড়িয়ে কড়া বিবৃতি, তাদের কড়া মনোভাবের কথা দর্থহীন ভাষায় বলে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর। দুটো বক্তব্য পরপর দর্শকদের সামনে রাখবো। কি বলেছিলেন হুমায়ুন কবির, কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, দেখুন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। এনআরবি যারা সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। পুষ্পা বলেছিল ঝুঁকে গানে, এই একই পরিণতি ওই নয়দার এমএলএটার হবে। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে। আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে। মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। দেখুন, হুমায়ুন কবির পুলিশকে আক্রমণ করছেন বা এরকম উস্কানি ভাষণ দিচ্ছেন, এটা তো প্রথমবার নয়, এর আগে একাধিকবার ঘটেছে। আমি এইখানে কৃষ্ণ মিত্রর কাছে আসবো, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে কার্যত বুঝিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন কার্যত তার দুর্বলতার সুযোগ নিয়েছেন এই হুমায়ুন কবির, যার জন্য বারে বারে এইরকম কথা বলে পার পেয়ে গিয়েছেন, যেটা এই আমলে তার মুখ্যমন্ত্রীত্বে তার শাসনকালে আর হবে না। না, এখন নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর বক্তব্যের অনেক অংশের সাথে আমারও ভালো লেগেছে যে উনি একটা আইনের বলবৎ করব, কেউ যাতে ধমকানি চমকানি হুমকি দেওয়া, এই পরিবেশ নষ্ট করা, উগ্র ভাষণ, কিন্তু এটা ইমপ্লিমেন্টটা কিভাবে হবে? তার কারণ হচ্ছে এর ম্যাক্সিমাম অভিযুক্ত তো উনার নিজের দলে, তো তাদের বিরুদ্ধেও তো যদি উনি ন্যায়নিষ্ঠ হন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। আমি ভিডিওগুলো চালাবো, আমি সেই অডিওগুলো চালাবো যেখানে উনার দলে এমন কিছু ছাটা ভাঙা নিয়ে তুমি কথা বললে, উনার একজন মন্ত্রীও একই বক্তব্য করেছেন। আমরা বলছি আমরা তো কারোর বিরুদ্ধেই করিনি, আমরা দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নিই, হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিই, কিন্তু এখন হুমায়ুন কবিরকে যদি সিঙ্গেল আউট করা হয় তাহলে তো আইনের কথা আসবে। তোমরা করোনি কেন তোমাদের সময়? আরে তোমরা করে দেখো, তোমরা করে দেখো, কিছুই করবে না। আরে তাহলে একজন কেউ দাওয়াতে বিজেপিতে সবাই চলে যাচ্ছে কি করে? তাহলে সব দাওয়াতে বিজেপিতে চলে যাচ্ছে কি করে? আমরা তো দাওয়াতে কোনো দাওয়াতে অমুক ধর্ম অনেক উগ্র ভাষণ শুনেছিলাম। বেশ 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 আমি শুধু এইখানে কেন বলছি যে এর আগে হুমায়ুন কবির একাধিকবার উস্কানি ভাষণ বা হুমকি ভাষণ দিয়েছেন, তখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, সালটা 2021। আমি শুধু পড়ে শোনাচ্ছি কি বলেছিলেন হুমায়ুন কবির। তিনি বলেছিলেন যদি ওসিকে আক্রমণ করেছিলেন সেবারও 2021 সালে বলেছিলেন যদি ওসি থাকার ইচ্ছে থাকে না হলে 48 ঘন্টার মধ্যে তোমাকে বাধ্য করব এখান থেকে তাপ্পি গোটাতে। ওসিকে উদ্দেশ্য করে বলছেন, ওর সামনে গিয়ে টেবিলের ওপরে পা তুলে বসবো, তখন বুঝতে পারবে হুমায়ুন কবির কি জিনিস। এই রকম বক্তব্য রাখার পরে কোন কড়া ব্যবস্থা হুমায়ুন কবিরের বিরুদ্ধে হয়েছে আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো যে এই হুমায়ুন কবির পুলিশকে আবার হুঁশিয়ারি দিয়েছেন, ওসিকে উদ্দেশ্য করে কি বলেছিলেন, যার প্রেক্ষিতে শক্তিপুর থানায় তলব করা হয়েছিল, স্পষ্ট ভাষায় আবার আক্রমণ করেছেন এবং যাবেন না বলে দিয়েছেন। দুটো বক্তব্য হুমায়ুন কবিরের পরপর। এই ওসিকে সরানো শুধু না, একবারে ওকে যে পোস্টিং দিতে হয়, যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বের করবো।
কারো বাপের ক্ষমতা থাকে তো আমাকে রুখে নেবে। এই শক্তিপুরের ওসিকে হচ্ছে মানুষের বাচ্চা না, একদম হারামখোর, একদম বেঈমান, একদম সাম্প্রদায়িক লোক। আমি যাবই না, আগেই বলেছি শক্তিপুর থানার ওসির যে ঔদ্ধত্য, যে আচরণ, কি না একটাই কারণ ওসির বাজে বিহেভ। সে আমাদের প্রত্যেকটা কর্মীকে গালিগালাজ করছে, বাপ তুলে গাল দিচ্ছে। সেই অধিকারটা তাকে কে দিয়েছে? একটা ওসি হয়ে গেছে বলে তিনি এত সুপ্রিম পাওয়ার যে আম পাবলিককে আমার পার্টির কর্ম দ্বারস্থ হননি? না, কোনো দরকার করে না। আদালতে যখন অ্যারেস্ট হব, যারা অ্যারেস্ট হয়েছে তাদের জন্য আদালতে যাওয়া হয়েছে, তাদের জন্য অ্যাডভোকেট নিযুক্ত করা হয়েছে। কারণ আমি তো রেজিনগর থানায় অ্যারেস্ট আছে, শক্তিপুর থানাও অ্যারেস্ট আছে। শক্তিপুর থানাও যেমন একজনকে অ্যারেস্ট করেছে, একইভাবে সৌমট্টু কেসে রেজিনগর থানাও করেছে। তো রেজিনগরের থানার আইও যে আছে বিজন রায়, যে আমাকে নোটিশ করেছে এসআই, তিনি বিভিন্ন থানার ওসি ছিলেন, এখন ঘটনাক্রমে আবার এখানে এসে সেকেন্ড অফিসার। তো সেখানে আমি যাব আগামীকাল। নন বেলেবল সেকশনে মামলা তো থাকতেই পারে, ওটা আছে, তো কি হয়েছে, আছে। পুলিশ যখন কালকে যাব তখন যদি অ্যারেস্ট করে চলে যাব। ফলে স্পষ্টত বুঝতে পারছেন যে হুমায়ুন কবির একজন, খেয়াল রাখতে হবে, হুমায়ুন কবির বিধায়ক মানে তিনি একজন ল মেকার, একজন আইন প্রণেতা, একজন আইন রক্ষককে লাগামহীন ভাষায় আক্রমণ করছেন এবং তারপর গড়হাজির থেকে এইটা বুঝিয়ে দিচ্ছেন তোমার তলবে আমি যাব না, কার্যত বুঝিয়ে দিচ্ছেন যা করতে পারার তুমি করে নাও। অরিন্দমদা, কি করতে পারে প্রশাসন, আইনে কি রয়েছে? দেখুন, প্রথম কথা, মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আই পেইড মাই ডিপ রেসপেক্ট মিস্টার শুভেন্দু অধিকারী। বিধানসভাতে উনি যেভাবে ব্যথাহীন কণ্ঠে আজকে যে বক্তব্যটা বলেছেন, উনি কিন্তু চাচ্ছেন আইনের শাসনটা, যে আইনটা আছে সেই আইনটাকেই ইমপ্লিমেন্টেশন জন্য। আমরা দেখেছি হুমায়ুন কবির যখন নাকি বাবরি মসজিদ দিয়ে শুরু করে, তখন আপনারা বোধহয় লক্ষ্য করেছেন যে আগের সরকার প্রতিহিংসামূলক আচরণ করার জন্য তার জামাইয়ের এগেনস্টে কেস করে দিল এবং কতগুলো ব্যাংক পর্যন্ত ফ্রিজ করে দিল। এবার আপনাকে বলি, এই যে হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবো বলে সেই দিন থেকে যেহেতু কেউ বাধা দেয়নি, একের পর এক যে ধরনের কি উস্কানিমূলক কথা বলছে, এটা বোধহয় শেষ দিন যেটা মুখ্যমন্ত্রী বললেন। কেন আপনাকে বলছি, ভারতীয় ন্যায় সংহিতা 192-তে স্পষ্ট রয়েছে, দাঙ্গা বাধাবাদ উদ্দেশ্যে প্ররোচনার উস্কানি দেওয়া সিরিয়াস অফেন্স। 196-এ রয়েছে যে আজকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা। দেখুন, উনি একের পর এক করে যাচ্ছে। তারপরে দেখুন আপনার 351 ভারতীয় ন্যায় ক্রিমিনাল ইন্টিমিডেশন, মানে অপরাধমূলক ভয় দেখানো। আজকে যে কথাটা আপনি বলছেন যে মুসলমানদের নিয়ে, আজকে কালকে দেখলাম যে জেল ভরা নাকি জায়গা পাবে না। আমি জিজ্ঞাসা করতে চাই, মুসলমান প্রত্যে অনেক ভালো মুসলিম রয়েছে, কোন মুসলমানের কথা বলছেন? আমাদের হোল ওয়ার্ল্ডে রয়েছে কি 193টা দেশের মধ্যে 156টা দেশ মুসলিম, কারোর সাথে কারো মিল নেই। তা কোন মুসলিমদের সম্পর্কে আপনি বলতে যাচ্ছেন? লাস্ট বলছি, 353-তে পাবলিকদের মধ্যে আতঙ্ক ছড়ানো, দিস ইজ দ্য নন বেলেবল অফেন্স। এছাড়া আরও অনেক কিছু আছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, এটাই বোধহয় ওনার শেষ হবে। কারণ যেভাবে নাকি আজকে সিরিয়াস অ্যাকশন নিতে চলেছে, যেভাবে আইনের শাসনের দ্বারা মানুষের মধ্যে শান্তি যে একটা বাতাবরণ সৃষ্টি করছে, যেভাবে নাকি আজকে আপনি বলছেন আজকে ঘাতক বাহিনী যদি থাকতো, এই সরকার যদি না এসে অন্য সরকার থাকতো, এই ঘাতক বাহিনী নিয়ে যেভাবে আজকে অত্যাচার করতো, সেই দিন শেষ। অতএব আমার মনে হচ্ছে যে ইন্ডিয়ান পেনাল কোড বলুন, ভারতীয় ন্যায় সংহিতা বলুন, ওনাকে একটা লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে, না এই যে অপরাধমূলক আচরণ করেছে তার জন্য কিন্তু তাকে কিন্তু শাস্তি পেতে হবে। না না, আমি বলছি তৃণমূল কংগ্রেসের শাসনকালে এই পুলিশকে হুমকি দেওয়া কার্যত একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছিল। দর্শকদের স্মরণে থাকবে যে অনুব্রত মণ্ডল পুলিশকে বোমা মারা থেকে শুরু করে কাশীনাথ মিস্ত্রি, যিনি হচ্ছেন ডিএসপি, একেবারে ঘড়ি ধরে আগুন লাগিয়ে দেওয়ার কথা বলেছিলেন। এমনকি বোলপুরের আইসিকে তো মনে থাকবে যে ফোনে কি ভাষায় কথা বলেছিলেন, সম্প্রচারের অযোগ্য। আমার প্রশ্ন হচ্ছে, এই চেনা ছবিটা প্রদীপদা এবার বদলাবে বলে মনে হচ্ছে? একেবারেই আমি মনে হয় যে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আশ্বাস দিচ্ছেন বিধানসভা এবং বিধানসভার বাইরে, আমি বারে বারেই বলেছি যে পুলিশ মন্ত্রী হিসাবে উনি একটা
আলাদা সত্তা বজায় রাখছেন, যেখানে পুলিশদের পাশে দাঁড়ানো, সে প্রথম দিন পার্ক সার্কাসের ঘটনার থেকে শুরু করে আজকে অবধি যে পুলিশদের পাশে দাঁড়ানো, বা বাজেটেও আমরা দেখেছি যে হোমগার্ডদের প্রতি বা পুলিশের যে পরিকাঠামো উন্নয়নের উপরে ইনফ্যাক্ট আমার মনে পড়ে গেল পার্ক সার্কাসের ঘটনায় মুখ্যমন্ত্রী সেই বক্তব্য যে এই রকম ঘটনা মানে পুলিশকে ঢিল ছোড়ার ঘটনা এরপর যদি আর ঘটে আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী আর কেউ হবে না। যে আগের সরকারে যে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী সত্তাটা আলাদা করে কখনো দেখিনি, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক দায়িত্ব পালন করছেন এবং পুলিশ মন্ত্রী হিসেবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়, এবং তার একটা বড় সুবিধা আছে, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সময় যিনি দলনেত্রী ছিলেন তিনিই মুখ্যমন্ত্রী ছিলেন। ফলে দলের যে ইলেকশনের একটা ব্যাপার থাকে, ভোটে জেতার যে অঙ্ক, সেই অঙ্কগুলো মাথায় রেখে অনেক সময় তিনি এখানে কোনো কাজ করতে পারেননি, ইচ্ছাও হয়তো হয়নি। তার কারণ তার দলের যদি হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হতো, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তাকে ব্যবস্থা নিতে হতো, কারণ উস্কানিমূলক বক্তব্যে তিনিও কম যান না। এখন তো অনেকগুলো মামলা চলছে তার বিরুদ্ধে। কৃষাণু মিত্র, না আমি আর কি বলবো, যদি সিলেক্টিভ কথাবার্তা আলোচনা হয় তো আমি কি বলতে পারি। আচ্ছা এটা শোনো তো, কিছু ভোট বেশি পায়নি কংগ্রেস, সমান সমান ভোট পেয়েছে, 2-4টা সিট বেশি পেয়েছে। এই কুত্তার মতো তারা করে মারবে বলে দিচ্ছি। সেই মেয়েগুলি মোটেই সমর্থনযোগ্য নয়, যারা নিজে ইচ্ছা করে কারো গায়ে পড়ছে, অন্যকে দোষ দিচ্ছে গিয়ে। হ্যাঁ কার বক্তব্য? মেয়েগুলো দেখার লোক থাকবে না, আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি। অনার্স করে নেবো, তাই আমরাও এটা আইন ভাবে নয় বেআইনিতেই ভাবে দরকার তার প্রতিরোধ করবো। জেনে রাখুন এই কেস আজকেও শেষ হবে না, কেস থাকবে। বেশ, একেবারে বিজেপির দিকে আঙুল তুলছেন কৃষাণু মিত্র, আমি দ্রুত প্রতিক্রিয়ার জন্য দেখাও একচেটিয়া কেন দেখাচ্ছ, একটু অপর দিকে দেখাও। বিজেপির নেতাদের এই বক্তব্যগুলো কেন লুকিয়ে রেখেছে? না আমি বলি তার মানে হুমায়ুন কবির যথার্থ কাজ করেছেন, তার মানে কৃষাণু মিত্র বলতে চাইছেন যে যদি বিজেপির কেউ বলে থাকে হুমায়ুন কবির একবার কেন 100 বার বলবে। আলোচনা এক পেশে হচ্ছে, তার প্রতিবাদ চলেছে। বিজেপির নেতাদের মুখ থেকে যে ফুলগুলো ঝরেছে, অরিন্দম দ্বারা যেগুলো দেখতে পান না, তোমরা যে চিত্রগুলো যে ভিডিওগুলো দেখাচ্ছ না, বিজেপির মুখপাত্র রয়েছেন, কিন্তু আমি বলছি তার জন্য আমার খুব স্পেসিফিক প্রশ্ন, এই ধরনের ঘটনার ক্ষেত্রে সেটা যেই বলে থাকুন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার সময় কোন দৃষ্টান্তটা রেখেছে কড়া ব্যবস্থা নিয়ে, আমার এই প্রশ্নটা থাকবে। শতরূপাদি দ্রুত। না ও যেটা কৃষাণু যে রেকর্ডিংটা দেখালো খুব শোনালো। আমি বলছি কৃষাণু মিত্র তো আজকে এটা এয়ার করতে পারলো, বোলপুরের আইসি কে যেটা বলেছিলেন অনুব্রত মণ্ডল সেটাকে এখানে মাইকে বাজিয়ে শোনাতে পারতো কি? আমি বলছি নিশ্চয়ই আঙুলগুলো নিজেকে তুলতে হবে। না আমি আবার বলছি প্রশাসন 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস চালিয়েছে, কোন কড়া ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে তৃণমূল কংগ্রেস? শতরূপাদি আমার এক সেকেন্ড কৃষাণু আমার মনে আছে পরিষ্কার, দিলীপ দা বলেছিলেন যে আমার কার্যকর্তাদের মারবে তো আমার মুখ থেকে রবীন্দ্রসঙ্গীত বেরোবে। এই কথাগুলো যেগুলো যখন যে বলেছে দিলীপ দা হোক কি শান্তনু হোক, সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন তার ইলেকশনের সময় যেগুলো বলেছে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা হয়েছে, তাদের ক্যাম্পেইন বন্ধ হয়ে গেছিল। সেজন্য এই কথা বললে হবে না যে একতরফা আলোচনা হচ্ছে। আমাদেরগুলো যদি কেউ বলেও থাকে সেটা রিয়াকশন, আমাদের যেভাবে তোমাদের লোকজন অত্যাচার করেছে সেই তুলনায় তোমাদের স্পষ্ট বলছি এই ঘৃণা ভাষণ বা হিংসা বা উস্কানির ভাষণ যে দলের মুখ থেকে আসুক না কেন, এবিপি আনন্দ সবসময় তার সমালোচনা করে এসেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের ঘটনা 15 বছরের শাসনকালে তার দল হোক, তৃণমূল কংগ্রেস হোক বা বিরোধী রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে হোক, কোন কড়া ব্যবস্থাটা তৃণমূল কংগ্রেসের শাসনকালে তৎকালীন প্রশাসন নিয়েছিল যাতে দৃষ্টান্ত স্থাপন করা যায়? আজকে প্রশ্নগুলো উঠবে। আর এবার আপনাদের দেখাবো প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তার বিরুদ্ধে শিয়ালদায় পোস্টার পড়েছে। এই হচ্ছে সেই পোস্টারের ছবি, নাম দেখতে পাচ্ছেন মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ তোলাবাজি, বেআইনি এবং প্রমোটিং এর। 49 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়েছে। অভিযোগের পাহাড় কার্যত বিভিন্ন জায়গায় শিয়ালদার এরকম পোস্টারের দেখা পাওয়া গিয়েছে। অভিযোগের পাহাড় কৃষাণু কি নেই তার মধ্যে, তোলাবাজি, বেআইনি, প্রমোটিং, আমার মনে হয় উনি আসলে বিজেপির আনুগত্যটা এখনো ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি স্বীকার করেননি, তো তাই অভিযোগ। আমি কিছুদিন আগেই দেখছিলাম, অভিযোগ থাকতেই পারে, আমি আবার বললাম আমাদের দল জিরো টলারেন্স, কারোর বিরুদ্ধে দুর্নীতি হলে আপনি তদন্ত করুন, তার বিরুদ্ধে তথ্য প্রমাণ নিয়ে আদালতে যান, তাকে ধরুন। দেবরাজ চক্রবর্তীর ক্ষেত্রেও সমান ছিল। না আমি বলছি দেবরাজ চক্রবর্তী, সোনা পাপ্পু এদের ক্ষেত্রেও সমান ছিল, সকলের ক্ষেত্রেই সমান।
এখন দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে যদি এতই তথ্য প্রমাণ হোক, ইলেকশনের আগে কিন্তু কাউকে সরব হতে দেখিনি, কোনো ইডি সিবিআই হয় না। না, আমি বলছি নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস যখন বলে যে দুর্নীতির ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স, সেটা সোনার পাথর বাটি ছাড়া আর কিছুর সঙ্গে তুলনীয় নয়। শতরূপা বিজেপি অভিযোগ করেছে, শুনে নাও, আমাকে প্রশ্ন করেছে, আরে শোনো না, সোনার অভ্যেস করো। এখন বিষয় হচ্ছে আরেকজনের বিরুদ্ধে এরকম বিজেপি অভিযোগ করছে। আমি স্বাস্থ্যমন্ত্রীকে দেখলাম তার সাথে ঘুরতে, স্বাস্থ্যমন্ত্রীকে দেখলাম তার থেকে সম্পর্ক ভেঙে। তো এইটা তো বিজেপি অভিযোগ করে, কিন্তু প্রমাণ হয় না। আবার প্রমাণ হলেও সে বিজেপির আনুগত্য স্বীকার হলে 70,000 কোটি টাকা দুর্নীতিগ্রস্ত যাকে বলেছেন। না না, আমি বলছি জিরো টলারেন্স মানে একেবারে যেখানে একেবারে দুর্নীতি দেখবে সেখানে কড়া হাতে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিয়েছে, এটাই তো বলতে চাইছে। এমন জায়গায় দেবরাজ চক্রবর্তী, যিনি একজন সামান্য কাউন্সিলর বা মেয়র পরিষদ, 1300 কোটি টাকা সম্পত্তি, ভাবতে পারেন এই তৃণমূল কংগ্রেসের আমলে ছাড়া জিরো টলারেন্স ছাড়া কোথায় সম্ভব? শতরূপাদি আজকে ওরা বলছে জিরো টলারেন্স টু করাপশন, এটা আমরা শুনে শুনে আমাদের কান পেকে গেছে। সেই পাকিস্তান যেরকম বলে জিরো টলারেন্স টু টেররিজম, ওই পাকিস্তান আর তৃণমূল একজন সম্পাদকের বিরুদ্ধে কারাপশনের অভিযোগ রাষ্ট্রপতি ভবন থেকে এসেছিল, রাষ্ট্রপতি ভবন থেকে এসেছিল। আমি বলছি এই আমাদের সময় সীমিত, নইলে আমি তালিকা দিতে পারতাম। বিধাননগরের যিনি প্রথম মেয়র ছিলেন পুরসভার, সেই সব্যসাচী দত্ত, তার বাড়ি থেকে, তার বান্ধবীর বাড়ি থেকে যে পরিমাণে সোনা এবং নগদ উদ্ধার হয়েছে, চোখ কপালে তুলে দেওয়ার মতো। অরিন্দম আচার্য, দেখুন, আমি বলছি এই যে আপনারা বোধহয় জানেন, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট, আপনি বলুন তো সময় উপযোগী নয়? আগে তো কেউ করেনি, চিন্তাও তো কেউ করেনি। এরা গুন্ডা নয়? এরা গুন্ডা দমন আইনটা কি প্রয়োজন ছিল না? আপনি বলুন, আজকে বিশ্ব ফুটবল খেলা হচ্ছে, মাত্র 3.5 কেজি ওজনের একটা প্রাইজ নেওয়ার জন্য আজকে হইচই হচ্ছে। কি কঠোর পরিশ্রম করছে। আর এখানে সব্যসাচী দত্ত 5 কেজি, 30 কেজি, 50 কেজি সোনা নিয়ে বসে আছে। আমি নিঃসন্দেহে এই মুহূর্তে রাজ্য রাজনীতি যে খাতে বইছে, সেখানে নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ হচ্ছে কালীঘাট তৃণমূলের কাছে। আমি এই জন্য বলছি, অনুষ্ঠান শেষ করতে করতে দর্শকদের বলবো, এই কালীঘাট তৃণমূলের নিঃসন্দেহে বড় ভাঙন যদি কেউ ধরিয়ে থাকেন আজকে, তার নাম চন্দ্রিমা ভট্টাচার্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।